ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এর আগে আমরা নাউন নিয়ে কথা বলছিলাম, এখন নাউনের পর্ব শেষ, আমরা প্রনাউন নিয়ে কথা বলবো। সো আপনারা দেরি না করে খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। আমরা নাউনের বিস্তারের সঙ্গে আপনাকে দিয়েছি। এরপর হচ্ছে প্রনাউন। আসলে প্রনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যা ব্যবহার করা তা হচ্ছে প্রনাউন। সো আমরা দেরি কেন, লেটস গো মুভিতে যাব। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আজকে প্রনাউন নিয়ে কথা বলতেছি। সো সবার আগে একটা রিকোয়েস্ট করবো, ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন যারা এখনো প্রনাউন সম্বন্ধে অজ্ঞাত, যারা এখনো জানে না প্রনাউন কি এবং প্রনাউনের ফকার ব্যাচ, তাদেরকে জানিয়ে দেন প্রনাউন কেমন হয়, তাহলে তারাও আপনার উপকারে উপকৃত হতে পারবে। জাস্ট সেটার জন্য আপনারা একটা কাজ করবেন, আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমরা প্রনাউনের ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি। একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা সকলে যারা ক্লাস করবেন সেটা হচ্ছে ক্লাসটা বোঝার জন্য এটা স্টপ করে দেখবেন এবং সাথে কাগজ আর একটা ফ্যান লাগবেন, যাতে অবশ্যই এগুলা নোট করে নিতে পারেন, নাহলে কিন্তু এগুলো শেখা হবে না। এবং এমন একটা স্থানে চলে যান যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, নিস্তব্ধ একটা জায়গা থেকে ক্লাসটা করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকে প্রনাউন সাবজেক্টটা হচ্ছে আজকে প্রনাউন নিয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রনাউন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। প্রনাউনটা হলো যে ওয়ার্ড কোনো নাউন ফ্রেজ বা নাউনের সমতুল্য ওয়ার্ডের পরিবর্তে বসে তাকে প্রনাউন বলে। তাহলে এগুলো কি নাউনের পরিবর্তে বসবে, একটু লক্ষ্য করুন। আই, উই, ইউ, হি, শি, দে, এক্সট্রা এগুলো হলো প্রনাউন। যেমন দেখেন, নুরুল ডিড নট গো টু মাদ্রাসা। নুরুল মাদ্রাসা যায়নি স্টার্টে গতকাল, বিকজ কারণ হি ওয়াজ ইল, কারণ সে কি ছিল, অসুস্থ ছিল। এখানে দেখেন হিটা প্রনাউন। আচ্ছা, আমরা যদি এরকম লিখতাম নুরুল ডিড নট গো টু মাদ্রাসা, নুরুল মাদ্রাসা যেতে পারেনি স্টার্টে গতকাল, বিকজ নুরুল ওয়াজ ইল, কারণ নুরুল অসুস্থ ছিল। এখানে আমরা নুরুলটা বারবার যদি ইউজ করি, দেখতেন সেন্টেন্সটা কেমন যেন লাগতেছে না? তো এই কেমন না লাগার জন্য, সুন্দর লাগার জন্য এখানে আমরা নাউনটা বারবার ইউজ না করে আমরা প্রনাউনটা ইউজ করব। নুরুল যেহেতু একজন ছেলে, ছেলের জন্য কি বসে, হি বসে, তাহলে ছেলে, এই নুরুল প্রনাউন হলো হি। হ্যাঁ গাইস, এবার চলে আমরা কাইন্ড অফ প্রনাউন। প্রনাউনের ফকার। প্রনাউন এটি মূলত 9 প্রকার। অনেকেও এটা 8 প্রকার পড়ে, বাট এটা 9 প্রকার। আমি আজকে 9 প্রকার সহকারে আপনাদেরকে পড়াবো এবং আপনারা 9 প্রকারই মনে রাখবেন। শুরু করতেছি। প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রনাউন। এখন যারা প্রনাউন নিয়ে ভাবতেছেন প্রনাউন নিয়ে আমি অজ্ঞ, আমি প্রনাউন চিনি না, জানি না, তাদেরকে রিকোয়েস্ট করব, আমার ডিসক্রিপশন বোর্ডে অবশ্যই প্রনাউনের ক্লাসটা আমি দিয়ে রাখছি, ওখানে ক্লিক করে জাস্ট 8 মিনিটের ক্লাস, ওখান থেকে প্রনাউন বিস্তারিত হিসেবে ফেলতে পারবেন। এবং প্রনাউনের একটা ডেটাবেস আকারে আমরা সাজিয়েছি, ওখান থেকে প্রনাউনটা অবভিয়াসলি আপনি শিখতে পারবেন। এটা কোনো করি না, জাস্ট 5 মিনিট 10 দিলে প্রনাউনটা আপনার মধ্যে চলে আসবে। ওখান থেকে 5টা প্রনাউনের রূপ আপনি শিখে ফেলতে পারবেন। এখানে আমি 4টা দিছি, বাট এখানে তেমনভাবে বোঝানো হবে না, কিন্তু ওখানে ভালোভাবে বুঝিয়েছি। তাহলে পার্সোনাল প্রনাউন কিগুলো? আই, উই, ইউ, হি, শি, ইট, হ্যাঁ এগুলো হলো পার্সোনাল প্রনাউন। আর পজিটিভ প্রনাউন কোনগুলো? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইউর, ইটস, হোজ। আর রিপ্লেসিভ প্রনাউন কোনগুলো? মাই সেলফ। অর্থাৎ এই প্রনাউন অবজেক্টের সাথে পসিভের সাথে একটা সেলফ যোগ করে দিলে এটা রিপ্লেসিভ প্রনাউন হয়ে যাবে। যেমন হিমসেলফ, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, ইউরসেলফ, দেমসেলফ ইত্যাদি। এরপর হলো ইন্টারগেটিভ প্রনাউন, হ্যাঁ যেগুলো প্রশ্নবোধক সেন্টেন্সে ব্যবহৃত হয়, যেগুলো সেন্টেন্সের আগে বসে একটা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করে। হ্যাঁ, তাহলে দেখুন ইন্টারগেটিভ প্রনাউন হো, হুইচ, হোয়াট, হোম, হোস ইত্যাদি। এরপরে আসতেছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কোনগুলো? সেম ইন্টারগেটিভ প্রনাউনগুলো যেগুলো, সেগুলো হলো আবার রিলেটিভ প্রনাউন। এগুলো দুইটি বাক্যের মধ্যে সংযোগ তৈরি করবে আর কি, সম্পর্ক তৈরি করবে। হো, হুইচ, হোয়াট, হোম, হোস ইত্যাদি। এরপরে আমরা যাব রিসিপ্রোকাল প্রনাউন। ইজ, আদার, ওয়ান অ্যানাদার, এই দুইটা হলো রিসিপ্রোকাল প্রনাউন। এরপরে যাব ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো হচ্ছে ইজ, এদার, নেদার, এভরি ইত্যাদি। এরপর ডিমনস্ট্রেটিভ প্রনাউনগুলো হলো দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটি হলো ডিমনস্ট্রেটিভ প্রনাউন। এরপরে হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। এগুলো হচ্ছে ওয়ান, সাম, এনি, এরপর নান, মেনি, বুথ ইত্যাদি। এখন আমরা যে 9 প্রকার আপনাদের সামনে এখন তুলে ধরছি না প্রনাউন, এই 9 প্রকার আমি এক প্রকার করে আপনাদেরকে বুঝাবো, আর একটু বোঝার জন্য চেষ্টা করবেন।
তাহলে 9 প্রকারের মধ্যে প্রথম প্রকার কি ছিল? প্রথম প্রকার ছিল পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, তাহলে পার্সোনাল প্রোনাউন বলতে মূলত আই, উই, ইউ, হি, দে এইগুলাকে আমরা বুঝাই। এগুলা সাবজেক্ট আকারে বসে, এগুলা অবজেক্ট না, এগুলো সাবজেক্ট আকারে বসে। দেখেন পার্সোনাল প্রোনাউনের কয়টি রূপ রয়েছে? 5টি রূপ রয়েছে। এই 5টি রূপ এখানে দিয়েছি, বাট আমি তেমন ভাবে বুঝাতে গেলে এখানে অনেক সময় চলে যাবে, তাই বলতেছি এখন যারা প্রোনাউনের ক্লাসটা করেন নাই এই ক্লাসটা শেষ করে অবশ্যই ডিসক্রিপশন বোর্ড থেকে প্রোনাউন পার্সন এবং প্রোনাউন নামে একটি ক্লাস আছে, ওই প্রোনাউনের ক্লাসটা করলে আপনি এই চারটা জাস্ট 5টা মিনিট টাইম দিবেন, শিখে ফেলতে পারবেন। আমি জাস্ট এখানে বুঝাবো। আই এটা সাবজেক্ট, এটা অবজেক্ট কি? মি। পজিটিভ কি? মাই। রিপ্লেসিভ ফ্রম মাই সেলফ। ডাবল পজিটিভ মিন। উই অবজেক্ট আস। পজিটিভ আওয়ার। রিপ্লেসিভ ফ্রম আওয়ার সেলফ। ডাবল পজিটিভ আওয়ার্স। আমি এমনি পড়ে যাই জাস্ট। ইউ ইউ ইউর, ইউরসেলফ ইউরস, ইউ ইউ ইউর, ইউরসেলফ ইউরসেলফ ইউরস। এটা সেলফ হবে, এটা সেলফস হবে, এটা পরে বিস্তারিত বলবো আমি। হি হিম হিজ, হিমসেলফ হিজ, she her her, herself hers, they them their, themselves theirs, it its, itself its, ho home hos। এটা রিপ্লেসিভ ফ্রম আর ডাবল পজিটিভ ফ্রম নাই, এটা জাস্ট তিনটা ফ্রম হবে। একটা সাবজেক্টিভ হচ্ছে হো এর অবজেক্ট হবে হোম, এটার পজিটিভ ফ্রম হবে হোস। এখন আমাদের কথা হচ্ছে এই সাবজেক্টিভ এই রূপগুলা কখন বসবে আর অবজেক্টিভ রূপগুলা কখন বসবে, এগুলো নিয়ে নিচে আমি কথা বলতেছি। দেখেন তাহলে এটা আমরা কি ছিল? সাবজেক্ট। এই সাবজেক্টগুলো হচ্ছে ভার্বের আগে বসবে সবসময়। আমরা সি, দে, ইট, হো, হ্যাঁ, আই, উই এগুলো আমরা ভার্বের আগে বসাবো। আর অবজেক্টিভগুলা, হ্যাঁ, সাবজেক্টের অবজেক্টগুলো আমরা ভার্ব এবং প্রিপোজিশনের পরে বসাবো। আর পজিটিভগুলো কখন হবে? নাউন এবং জেরান্ড আগে। এখন সবাই তো নাউন চিনি বাট জেরান্ড চিনি না। আসলে জেরান্ড নিয়ে কত এখনো ক্লাস দেয়নি, আর নাউন নিয়ে তো আমি আর আগে কথা বলছি। নাউনের ক্লাসটা যারা দেখেন নাই ডিসক্রিপশন বোর্ডে নাউন নিয়ে কথা আছে, ওই নাউন ক্লাসটা দেখে নেবেন। আর জেরান সংযুক্ত আকারে আমি বলতেছি, জেরান হলো ভার্বের পরে ভার্বের সাথে একটা আইএনজি লাগালে সেটা জেরান হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে সাধারণত মনে রাখবা। এরপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের পরিবর্তে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। কোনগুলা? রিপ্লেসিভ ফ্রম পসেসিভ অ্যাডজেক্টিভ নাউন এর পরিবর্তে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। এরপর ডাবল পসিবল কখন বসে? সাবজেক্টের উপরে জোর প্রদান করতে কি বসে? ডাবল পসিবল বসে। এরপর হলো ইউজ অফ পার্সোনাল প্রোনাউন অ্যাজ সাবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। দেখেন সাবজেক্ট প্রোনাউন বসে, সাবজেক্ট কি প্রোনাউন বসে। এখানে দেখেন সাবজেক্টটা কিন্তু কি দেওয়া ছিল? নাউন দেওয়া ছিল, কিন্তু এখানে আমরা প্রোনাউন বসি, তো আমরা বললাম সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে। তাহলে একটা রুলস পেয়ে গেছি না? দেখেন হি স এ স্নাক হুইল ওয়াকিং অন দ্য স্ট্রিট। সে একটি সাপ দেখলো যখন সে রাস্তার উপর হাঁটতেছিল। হি স সে দেখতেছিল, হ্যাঁ। তাহলে এখানে আমরা নাউনের পরিবর্তে কি ব্যবহার করলাম? প্রোনাউন। তাহলে সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে। প্রোনাউনের একটা রুলস পেয়ে গেলাম, সাবজেক্ট হিসেবে কি বসে? প্রোনাউন। এরপর হচ্ছে বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে। দেখেন দিস ইজ হি হু ইজ টলকেটিভ। দিস ইজ হি ইহা সে, হো যে, ইজ টলকেটিভ যে বাচাল। তাহলে দেখেন ইজটা কি? বি ভার্ব। আমরা বললাম বি ভার্বের পর সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে। তাহলে সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে না, কিসের পরে? বি ভার্বের পরে, মনে রাখবেন। এরপর হচ্ছে তুলনায়, মানে তুলনা করতে দেন এবং এস এর পর সাবজেক্ট প্রোনাউন বসে। একটু খেয়াল করেন, হি ইজ টলার দেন আই। সে আমার চেয়ে লম্বা। তাহলে দেখেন তুলনা করছে না এখানে, হি সে কার চেয়ে লম্বা? আমার চেয়ে। তাহলে হি কে আয়ের সাথে কি করছে? তুলনা করছে। তাহলে আমরা দেন এবং এস এর পরে সাবজেক্ট প্রোনাউন বসে। এখানে আপনি দেন পাইছেন, এ দেন। আমরা বললাম দেন এবং এস এর পর সাবজেক্ট প্রোনাউন বসে। এখানে আমরা কি দিলাম? প্রোনাউন দিলাম আই। আচ্ছা, এরপর একই বাক্যে তিনটি পার্সোনাল, এটা খুব একটা ইম্পর্টেন্ট রুলসে আমরা চলে আসলাম, একটু খেয়াল করেন।
একই বাক্যে তিনটি পার্সোনাল প্রনাউন, একটি দুইটি না, তিনটি পার্সোনাল প্রনাউন পাশাপাশি বসলে যদি গুড ভালো অর্থে বোঝাই তাহলে 2 3 1 হবে। আপনারা বলছেন 2 3 1 কি? হ্যাঁ, 2 হলো সেকেন্ড পার্সন আর 3 দিয়ে থার্ড, 1 দিয়ে ফার্স্ট পার্সন অনুসারে বসে। একই বাক্যে তিনটি পার্সোনাল প্রনাউন পাশাপাশি বসলে এটা যদি ভালো অর্থে বসলে 2 3 1 মনে রাখবেন। আচ্ছা, প্রথমে হলো সেকেন্ড পার্সন বসবে, এরপর থার্ড পার্সন বসবে, এরপর ফার্স্ট পার্সন বসবে। একটু খেয়াল করেন, ইউ, হি অ্যান্ড আই হ্যাভ পাসড। তুমি, সে এবং আমি পাস করেছি। দেখেন ইউটা কি? অবভিয়াসলি এটা হলো সেকেন্ড পার্সন। তাহলে আমরা যখন ভালো অর্থে বোঝাবে একটা সেন্টেন্স এবং তিনটি প্রনাউন পাশাপাশি থাকবে, পার্সোনাল প্রনাউন, তখন আমরা সেকেন্ড পার্সনটাকে আগে নিয়ে আসবো, এরপরে থার্ড পার্সন নিয়ে আসবো, এরপরে আমরা ফার্স্ট পার্সন নিয়ে আসবো। এখন ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এটা তো ভালো অর্থে বোঝালে। এখন আছে আর মন্দ বা অপরাধ অর্থে বোঝালে মনে রাখবো 1 2 3 123 মনে রাখবা। অনুসারে সাবজেক্ট ব্যবহার করতে হয়। যেমন আই ইউ অ্যান্ড শি আর গিলটি অফ মার্ডার। আমি, তুমি এবং সে গিলটি প্রকাশ করতেছে, অপরাধী বোধ করতেছে কি জন্য? অফ মার্ডারের জন্য। দেখেন তাহলে আমি এটা খারাপ, মার্ডার এটা কি ভালো জিনিস? না, এটা অবশ্যই খারাপ জিনিস। তাহলে খারাপের জন্য আমরা কি বললাম? 123 মনে রাখবো, মানে 1 2 3। 1 মানে ফার্স্ট পার্সনটা আগে বসবে, এটা এলোমেলো থাকলে আপনি সাজাবেন। হ্যাঁ, ফার্স্ট পার্সনটা আগে, সেকেন্ড পার্সন ইউটা, এরপরে থার্ড পার্সন এরপরে আমরা আসতেছি। শীতের মধ্যে তো খুব ঠান্ডা লাগতেছে আসলে ক্লাস করতে, তাও ভালো লাগতেছে আপনাদের সাথে ক্লাসটা দিতে পারতেছি। আচ্ছা, নেক্সট, ইউজ অফ পার্সোনাল প্রোনাউন অ্যাজ অবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। অবজেক্ট পজিশনে অবজেক্ট প্রোনাউন বসে। দেখেন, শি টুল হার এ ন্যারেটিভ স্টোরি। সে তাকে বলল এ ন্যারেটিভ স্টোরি, বর্ণনামূলক একটা গল্প বলছে। সে তাকে বর্ণনামূলক একটি গল্প বলেছে। এখন দেখেন অবজেক্ট পজিশনে, তাহলে সিটা সাবজেক্ট, তাই টুলটা হচ্ছে বারব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট পজিশনে অবজেক্ট প্রোনাউন বসে। সি হারটা কি? অবজেক্ট, তাহলে অবজেক্ট প্রোনাউন বসে। বিশেষ দোষটা একটু দেখেন, বারবের পর কোনো পার্সন আসলে, দেখেন এই টুলটা বারব না, একটু ভালো করে ক্লিয়ার করেন। বারবের পর কোনো পার্সন আসলে অবজেক্ট প্রোনাউন ফর্ম বসবে। তাহলে আমরা বারবের পরে কোনো কি আসলে, পার্সন আসলে আমরা সাথে সাথে সেটা কি দিব? অবজেক্ট প্রোনাউন ফর্ম বসবে। সিটা যদি সাবজেক্ট হয়, এটার অবজেক্ট কি? সি, হার, তাহলে হার বসছে। যেমন আই থাকলে মি, সি থাকলে হার, হি থাকলে হিম, হ্যাঁ, ইউ থাকলে ইউ, এরকম আর কি। এরপর হচ্ছে প্রিপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন বসে। প্রিপোজিশন কই আমরা? এক উদাহরণটা একটু দেখি। দ্য পুলিশ ইজ লুকিং ফর হিম। পুলিশ তার দিকে তাকাচ্ছে। দেখেন এখানে প্রিপোজিশন আমাদের ধরে নিতে হবে। প্রিপোজিশনটা কি? ফর। আমরা বললাম প্রিপোজিশনের পর অবজেক্ট প্রোনাউন বসে হিম। তাহলে এখানে ধরুন মনে করেন হিটা সাবজেক্ট, তাহলে পুলিশটা অবশ্যই ছেলে। এখানে ধরুন পুলিশটা যদি মেয়ে ধরে তাহলে এখানে হার লিখবো। এখন মনে করেন এটা হি, পুলিশের সাবজেক্ট কি হবে? এখানে হি ধরেন, তাহলে হির অবজেক্ট কি? হিম। তাহলে লুকিং ফর হিম, এখানে কি বলছে? বললাম প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন, এখানে কোনোদিন সাবজেক্ট হবে না, এখানে হি হবে না, এখানে হিম হবে, অবজেক্ট প্রোনাউন হবে। এরপর আরেকটা রুলস হচ্ছে লেটের পরে অবজেক্ট প্রোনাউন বসে। তাহলে দুইটাই একই রকম, লেটের পরে অবজেক্ট বসবে আর ওদিকে বললাম প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসবে। লেট আছে, আমরা আই লিখবো না, লেট আই ডু দ্য ওয়ার্ক লিখবো না, আমরা লিখবো লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট দেখলে সাথে সাথে আমরা এখানে কি দিব? অবজেক্ট প্রোনাউন দিব, সাবজেক্ট না। এরপর হলো ইনফিনিটিভ, জেরান এবং পার্টিসিপলের পরে অবজেক্ট প্রোনাউন বসে। ও আচ্ছা, একটা কথা, এখন তো আপনারা হয়তো ভাবতেছেন পার্টিসিপল সিনসি তিনটা ফর্ম থাকে বারবের, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম সিনসি, বাট জেরান কি? ইনফিনিটিভ কি?
হ্যাঁ এগুলো নিয়েও সামনে ক্লাস দিব, বাট একটু বোঝাতে চেষ্টা করতেছি। দেখেন ইনফিনিটিভটা হলো ভার্বের আগে একটা টু থাকলে সেটা ইনফিনিটিভ, আর জেরান হলো ভার্বের পরে আইএনজি থাকলে এটা হচ্ছে সাধারণত মনে রাখবা সেটা হলো জেরান। উদাহরণ দিই, হি ট্রেড টু ফলো মি। তাহলে একটু খেয়াল করেন, হি ট্রেড টু, এই ফলো এটা কি, অবভিয়াসলি এটা হচ্ছে নাউন। তাই নাউন লাগে কি আছে, একটা টু আছে। আমি এতক্ষণ বললাম যে ইনফিনিটিভ হলো নাউনের আগে একটা টু থাকলে সেটা হলো ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ জেরান্ড এবং পার্টিসিপল এরপর অবজেক্ট প্রনাউন বসে, তাহলে ফলো টু ফলো, হি ট্রেড টু ফলো মি। তাহলে এখানে মিটা বসছে কি হিসেবে, অবজেক্ট প্রনাউন হিসেবে, কারণ এটা ইনফিনিটিভ সেহেতু এটা অবজেক্ট প্রনাউন হিসেবে বসবে। তাহলে আমরা পার্সোনাল প্রনাউন শেষ করছি, এখন ধরবো পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন হলো অধিকারমূলক কিছু শব্দ যা দ্বারা আমার, তোমার, তার, আমাদের, তোমাদের, ইহার এমন অর্থ প্রকাশ করে, যেমন মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, এটসেট্রা। পসেসিভ প্রনাউন কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার পসেসিভ প্রনাউন আর একটা ডাবল পসেসিভ প্রনাউন। সিঙ্গুলার পসেসিভ প্রনাউন হলো মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, এটসেট্রা। আর ডাবল পসেসিভ হলো মিন, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, আওয়ার্স। এরপর হলো পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসবে, নাউনের পূর্বে বসে। দেখেন, দ্য বয় ব্রোক হিজ আর্ম ইয়েস্টারডে, বালকটি ব্রোক ভাঙলো হিজ আর্ম ইয়েস্টারডে, বালকটি গতকাল তার কি বল আর্ম বাহু ভাঙলো, হাত ভাঙলো। একটু খেয়াল করেন, এই আর্মটা কি নাউন না? তা আমরা বললাম পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। এটা নাউন হলে এর আগে আমরা কি বলছি, পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন পসিভ অ্যাডজেক্টিভ হয়তো আপনি চিনতেছেন না, কিন্তু আমি বললাম ওই পার্সোনাল ক্লাসটা শিখে আসলে ওখানে শিখে ফেলতে পারবেন পসিভ। হ্যাঁ, হিজটা হলো হিয়ার পসিভ ফর্ম, হি, হিম, হিজ, এটা 3 নাম্বার ফর্ম, অর্থাৎ এটা কি পসিভ ফর্ম। তাহলে আমরা বললাম নাউনের পূর্বে পসিভ ফর্ম বসবে, আর্মটা নাউন, এর আগে কি বসবো, পসিভ ফর্ম বসবে, এটা পসিভ ফর্মের অবস্থান। এরপর আমরা চলে যাব রিপ্লেসিভ প্রোনাউন 3 নম্বরে। রিপ্লেসিভ প্রোনাউন কাকে বলে? এখন রিপ্লেসিভ প্রোনাউন বলতে সেই সকল প্রোনাউনকে বোঝায় যার সাথে সেলফ যুক্ত থাকে, সেলফ যুক্ত থাকবে অথবা কি থাকবে, সেলফ যুক্ত থাকে। ইংরেজিতে রিপ্লেসিভ প্রোনাউন হলো 9টি। মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, ইউরসেলফ, ইউরসেলফস, ইটসেলফস, অনসেলফ। বিশেষ দোষ, সবগুলো অবজেক্টের সাথে দেখেন সেলফ যুক্ত হয়। এই দেখেন মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, বাট দেম সেলফ, ইউর সেলফ, ইউর সেলফ, ইট সেলফ, ওয়ান সেলফ। একটু খেয়াল করেন, তাহলে সবগুলো অবজেক্টের সাথে কি যুক্ত হবে, সেলফ যুক্ত হবে। শুধুমাত্র পসেসিভ মাই বা ইউর, মাই আছে না এবং ইউর আছে না, এই এর সাথে কি হবে, সেলফ যুক্ত হবে। ইউর দেখছেন, এই দেখেন একটা হচ্ছে ইউর সেলফ যুক্ত হবে, এটা সিঙ্গুলার জন্য, আর প্লুরালের জন্য ইউর সেলফ। ওই বললাম না ইউর সেলফ দুইটা আছে, একটা সেলফ আর একটা সেলফ, এটা সিঙ্গুলারের জন্য আর এটা প্লুরালের জন্য। তাহলে দেখেন ইউর থাকলে আমরা কি লাগবো, সেলফ লাগাবো। মাই সেলফটা এখানে আছে কিন্তু অন্য জায়গায় কিন্তু এখানে সেলফ কাজ করবে, বাট এটা ঠিক আছে কিন্তু অন্য জায়গায় দেখাবো আমি উদাহরণ দিয়ে, একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তাহলে মাই এবং ইউর এর সাথে সেলফ যুক্ত হবে, সেলফ না। যেমন রিতা ডাজ হার ওয়ার্ক হারসেলফ, রিতা নিজে তার কাজ করে। এখন দেখেন রিতাটাকে মেয়ে, তা মেয়ের জন্য কি ব্যাপার হবে, শি ব্যাপার হবে। তাহলে শি এর রিপ্লেসিভ ফর্মটা আমাদেরকে খুঁজে নিতে হবে। তাহলে শি, হারসেলফ, এই হারসেলফ এটা হলো শি এর রিপ্লেসিভ ফর্ম। তাহলে রিতাটা মেয়ে, এখানে মনে মনে ধরেন শি আছে, কারণ শি দ্বারা আমি রিতাকে বোঝাচ্ছি। তাহলে শি এর রিপ্লেসিভ ফর্ম হারসেলফ। তা আমি বললাম মা এবং ইউর এর সাথে সেলফ বসে, কিন্তু অন্য জায়গায় সেলফ বসে। তাহলে অন্য জায়গায় সেলফ বসে, এরপরে সেলফটা কোথায় বসবে সেটা একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মাই ফাদার, আমার বাবা, অ্যান্ড আই, এবং আমি, ডিড দ্য ওয়ার্ক আওয়ার সেলফস, আমার বাবা এবং আমি নিজেরাই আমাদের কাজ করেছিলাম, আমার বাবা এবং আমি নিজেরাই আমাদের কাজ করেছিলাম। তাহলে মাই আছে না,
তাহলে আমরা কি লিখবো আওয়ার সেলফ, কারণ আমাদের কাজটা, তা আমাদের বলতে অবশ্যই আওয়ার হবে আর আওয়ার সাথে সেলফ যুক্ত হবে। এরপর লক্ষণীয় উপরের বাক্যগুলোতে সবার শেষে যে রিপ্লেসিভ প্রোনাউনগুলো বসেছে তা প্রথম সাবজেক্টকে অনুসরণ করে। এই সবগুলো সাবজেক্টকে অনুসরণ করে। দেখেন হার সেলফ এটা কাকে অনুসরণ করছে? অবশ্যই রিতাকে। এবং আওয়ার সেলফ কাকে অনুসরণ করছে? অবশ্যই মাই ফাদার অ্যান্ড আই, এগুলোকে। তাহলে এগুলো কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। আচ্ছা, এরপর আমরা আসবো ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন মূলত বাক্যের শুরুতে বসে প্রশ্নবোধক বাক্য তৈরি করে। আজকে আমি সকল প্রোনাউন ক্লাস দিতে চেষ্টা করব। জানি ক্লাসটা খুব লম্বা হয়েছে, বাট একসাথে করলে মানে নাউনটা পর্ব শেষ, এরপরে প্রোনাউন পর্বটা একসাথে শেষ করলে এটা খুব সুন্দরভাবে আপনার ক্লাসটা করতে পাবেন। ডেটাবেসের মাধ্যমে থাকবে, একসাথে থাকবে, সেটার জন্য একসাথে করে ফেলতেছি। বিরক্তিবোধ করবেন না কিন্তু, বাট সুন্দর করে দেখেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। না বুঝলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, যতটুকু সাধ্য আমি জানাবো আপনাকে। আচ্ছা, ইন্টারগেটিভ প্রোনাউন, তাহলে আমরা এগুলো কি মূলত বাক্যের শুরুতে বসে প্রশ্নবোধক বাক্য তৈরি করে। দেখেন হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। তাহলে হু কি বললাম আমি, মূলত বাক্যের শুরুতে বসে এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করে। দেখছেন প্রশ্নবোধক বাক্য তৈরি করছে, হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে, প্রশ্ন করছে না। আচ্ছা, এরপরে হু সাবজেক্ট দ্বারা গঠিত সেন্টেন্সে হু প্লাস সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে হু দ্বারা গঠিত, সাবজেক্ট দ্বারা গঠিত, এই হুটা সাবজেক্ট থাকলে, শুরুতে থাকলে অবশ্যই সেন্টেন্সে হু এর পরে এটা কি হবে? সিঙ্গুলার হবে। ইজটা দেখছেন সিঙ্গুলার ভার্ব হয়। যেমন হু হ্যাজ ডান দ্য জব, হুটা কি? আচ্ছা সরি, হু আছে, তাহলে আমরা ভার্বটা কি হবে? অবশ্যই হু থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এই রুলসটা মনে রাখবেন, এটা হচ্ছে মনে করেন একটা রুলস, এটা একটা সূত্র। আচ্ছা, এরপর দেখেন হোয়াট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে তোমার ভালো বন্ধু। দেখেন হোয়াট আছে, তাহলে আমরা হোয়াটের পরে আমরা সবসময় বলবো হোয়াটের পরে সরি হু দ্বারা প্রশ্ন করলে সেটা কি হবে? সিঙ্গুলার হবে। এখানে শুধু হু হবে না, হোয়াটই হবে, মানে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে সেটা কি হবে? এরপরে ভার্বটি সিঙ্গুলার হবে, তাহলে ইজটা সিঙ্গুলার। এরপরে হচ্ছে, তাহলে এখানে আমি হু দিছি, আপনারা একটা হোয়াট বসে দিবেন, দুইটা একসাথে দিবেন আর কি। বাট ব্যতিক্রমটা একটু খেয়াল করেন। হু আর ইউ। আচ্ছা, আমরা এখানে হ্যাজ সিঙ্গুলার বসি, ইজ সিঙ্গুলার বসি, কিন্তু এখানে আর প্লুরাল কেন? মূলত এখানে হু না, এটা হচ্ছে মূলত সাবজেক্টটা হচ্ছে ইউ আছে, এই বাক্যে সাবজেক্ট মূলত ইউ। এটা আমরা হয়তো বুঝি না, বাট এটা মনে রাখেন, ব্যতিক্রমটা হচ্ছে হু আর ইউ। তো এখানে আমরা মনে রাখবো হু, এটা মূলত এখানে সাবজেক্ট হু না, এখানে মূলত সাবজেক্ট হলো ইউ। এরপর আমরা চলে যাবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দুটি বাক্য অংশের মধ্যে বসে সম্পর্ক তৈরি করে বলে একই রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন দুটি বাক্য অংশের মধ্যে বসে কি তৈরি করবে? সম্পর্ক তৈরি করবে। হ্যাঁ, সম্পর্ক তৈরি করবে বলে একে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন একটু খেয়াল করেন, হু বসে ব্যক্তির জন্য, সেটা তো আমরা সকলেই জানি, হু বসে ব্যক্তির জন্য, হুইচ বসে বস্তুর জন্য। আচ্ছা, হু দিয়ে উদাহরণটা একটু দিতে চেষ্টা করতেছি। দেখেন ইট ইজ হাসনাত, ইহা হাসনাত, হু যে হ্যাজ পারফর্মেড ইট, ইহা এটি হাসনাত, যিনি, হু যে সম্পাদিত করেছিল। পারফর্মেট তো সম্পাদিত করা, হু হ্যাজ পারফর্মেড ইট, যে সম্পাদিত করে। আচ্ছা, তাহলে দেখেন দুটি বাক্য না, ইট ইজ হাসনাত, এই দেখেন ইট ইজ হাসনাত একটা বাক্য, হ্যাজ পারফর্মেড ইট, তাহলে মাঝখানে দুইটা সেন্টেন্সকে, দুটি বাক্যকে সম্পর্ক করেছে কি দ্বারা? হু দ্বারা। আচ্ছা, হুইচ বসে বস্তুর জন্য, যা কমা দ্বারা দুইটি ক্লোজ পৃথক করে। একটু বোঝার চেষ্টা করুন, হুইচটা বসবে বস্তুর জন্য। আমি উদাহরণ দিলে বুঝবেন। মাই ফ্যান, আমার কলম, হুইচ যেটি ইজ রেড কালার, আমার কলম যেটি কি রেড কালার, লাল কালার। এখন দেখেন আমি বললাম হুইচ বসে বস্তুর জন্য। আচ্ছা, মাই ফ্যান, আমার কলম, এখানে হু না বসে হুইচ কেন বসছে? কলম কি মানুষ? না, এটা হচ্ছে বস্তু, সো এখানে হু বসবে না, হুইচ বসবে। এরপর কি বলছে? বস্তুর জন্য বসে, যা কমা দ্বারা দুইটি ক্লোজ পৃথক করে। দেখেন মাই ফ্যান একটা ক্লোজ, এখানে কমা দ্বারা একটি ক্লোজ শেষ, কমা দ্বারা দুইটি ক্লোজ পৃথক করবে। এরপর হুইচ ইজ রেড কালার, যেটি লাল কালার, তাহলে দুইটা কি ক্লোজকে পৃথক করেছে কি? কমা দ্বারা। এরপর চলে যাবো আমরা রিসিপ্রোকাল প্রোনাউন।
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারে প্রনাউন দুটি ব্যবহার করতে হয়, যারা রিসিপ্রোকাল প্রনাউন নামে পরিচিত। আচ্ছা, আবার একটু খেয়াল করেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইচ আদার ওয়ান অ্যানাদার এই প্রনাউন দুটি ব্যবহার করতে হয়, যারা রিসিপ্রোকাল প্রনাউন নামে পরিচিত। তাহলে এই দুইটা হলো রিসিপ্রোকাল প্রনাউন। উল্লেখ্য, দুজনের মধ্যে সম্পর্ক বোঝাতে কি বসবে? ইচ আদার বসবে, এবং দুইয়ের অধিকের মধ্যে সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার বসবে। একদম সিম্পল। দুইয়ের মধ্যে বোঝালে আমরা কি বসাবো? ইচ আদার। আর যদি দুইয়ের অধিক, তিনজনের মধ্যে বোঝায়, চারজনের জন্য বোঝায়, যতজনের মধ্যে বোঝানো হয় না কেন, ওয়ান অ্যানাদার বসে দিব। একটু খেয়াল করেন উদাহরণে, নুরুল অ্যান্ড মহিউদ্দিন, নুরুল এবং মহিউদ্দিন লাইক পছন্দ করে ইচ আদার ভেরি মাচ, ইচ আদার ভেরি মাচ। নুরুল এবং মহিউদ্দিন একে অপরকে অনেক পছন্দ করে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করুন, নুরুল একজন ব্যক্তি, মহিউদ্দিন একজন ব্যক্তি। তা আমরা বললাম দুজনের মধ্যে সম্পর্ক বোঝাতে কি বসবে? ইচ আদার। তাহলে আমরা ইচ আদার বসে দিছি। এরপর দেখেন, নুরুল, হাসনাত অ্যান্ড সাদিকা, নুরুল, হাসনাত এবং সাদিকা লাইক পছন্দ করে ওয়ান অ্যানাদার। বললাম যে নুরুল, হাসনাত এবং সাদিকা একে অন্যকে পছন্দ করে। তাহলে দেখেন এখানে কি দুজন ব্যক্তি? না, অবভিয়াসলি এখানে তিনজন ব্যক্তি। সাদিকা একজন, সরি এখানে আমি এম লিখছি, এখানে এম হবে না, এখানে এন লিখবেন। আচ্ছা, আমার ফন্টটা একটু চেঞ্জ করতে হবে, আমি এন লিখতেছি না, আপনারা এখানে এন লিখবেন। এটা তাহলে নুরুল একজন ব্যক্তি, হাসনাত দুজন ব্যক্তি, সাদিকা তিনজন ব্যক্তি। তাহলে তিনজন ব্যক্তির জন্য এখানে কি ব্যবহার হয়েছে? অ্যানাদার ব্যবহার হয়েছে। আর এখানে এনটা আমি একটু ঠিক করে দিচ্ছি, ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, ফন্টটা ঠিক করি। তাহলে কোনটা? এইটাতে এন হবে, সরি। আচ্ছা, বড় হাতে সমস্যা নাই, এন সাদিকা। আচ্ছা, অজানা কিছু কথা, ভুল করেও ইচ আদার ওয়ান অ্যানাদার একসাথে লেখা যাবে না, এরা সম্পূর্ণ আলাদা। তাহলে এগুলোকে আমরা একসাথে লিখতে পারবো না, এগুলো অবশ্যই আলাদা আলাদা শব্দ। বাক্যে ডাবল বা টু দুইটি নাম উল্লেখ থাকলে ইচ আদার হবে। দেখেন কোনো কিছু মনে রাখতে হবে না, ডাবল দেখছেন বা টু দেখছেন, অবভিয়াসলি এখানে কি বসে দিবেন? ইচ আদার হবে, ইচ আদার বসে দিবেন। বাক্যে দে, থ্রি, ফোর, এক্সট্রা দুইয়ের অধিক নাম উল্লেখ থাকলে, মানে দুইয়ের অধিক নাম উল্লেখ আছে, 4, 5, 6, 7 এক্সট্রা থাকলে ওয়ান অ্যানাদার হবে। তাহলে আমরা মনে রাখবো এখানে ইচ আদার বসাবো কি জন্য? ডাবল বা টু থাকলে। আর ওয়ান অ্যানাদার বসাবো 3, দে, 4, 5, 6, 7 এগুলো বসলে। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে নির্দেশ করতে ইচ, এইদার, নেইদার, এভরি এই ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো ব্যবহার করা হয়। যেমন খেয়াল করেন, এইদার অফ দ্য টু মেন হ্যাজ গোয়িং দেয়ার, দুজন মানুষের যে কোনো জনই সেখানে গিয়েছে। একই জাতীয়, দেখেন সেখানে গিয়েছে মানে একই জাতীয় কি বলছেন? অবশ্যই। আর ব্যক্তি বা বস্তুর আলাদাভাবে নির্দেশ করতেছে, একই জাতীয় একাধিক ব্যক্তি, এখানে একাধিক আছে না, দেখেন দুইজন, একাধিক, একজনের অধিক, এটাকে বলা হয় একাধিক। তাহলে দুজন মানুষের যে কোনো জনে সেখানে গিয়েছে, তাহলে একাধিক বুঝাইছে। তারপর এটা কি? আলাদাভাবে নির্দেশ করতেছে, সেখানে গিয়েছে যে কোনো একজন বসবে, দুজন মানুষের যে কোনো একজন। তাহলে এখানে কি বসবে? এইদার বসবে। নেইদার কোথায় বসবে? নেইদার অফ দ্য বুকস ওয়াজ বুক ওয়াজ ফ্যাসিনেটিং, বইগুলো কোনোটাই চমৎকার ছিল না। ফ্যাসিনেটিং, দেখেন কোনোটাই, বইগুলো কোনোটাই চমৎকার ছিল না। তাহলে আমি বললাম যে একই জাতীয় একাধিক ব্যক্তি, তাহলে বইগুলো তাহলে একই জাতীয় না, এটাও বই ওটাও বই, দুটো মিলে বইগুলো হয়েছে আর কি। তারপর বলছে আলাদাভাবে নির্দেশ করতেছে, আলাদাভাবে করতেছে। দেখেন বইগুলো কোনোটাই আলাদাভাবে, মানে ওই দুইটা ছিল না বইগুলোর মধ্যে, মানে দুইটা আছে, তিনটা আছে, ওখান থেকে কোনোটাই, মানে একটাও না, কোনোটাই চমৎকার ছিল না, আলাদাভাবে বলেছে না। তাহলে সেদিন এখানে কি ব্যবহার হয়েছে? নেইদার ব্যবহার হয়েছে। এরপর হলো ডিমনস্ট্রেটিভ প্রনাউন, নাউনকে বিশেষভাবে নির্দেশ করা কিছু শব্দসমূহ, দিস, দ্যাট, দিস, দোজ এরাই মূলত ডিমনস্ট্রেটিভ প্রনাউন নামে পরিচিত। এখন দেখেন ডিমনস্ট্রেটিভ প্রনাউন চারটি, একটু ভালো করে খেয়াল করেন। কাছের জিনিসকে ইঙ্গিত করতে দিস এবং দিস ব্যবহার হয়, আর দূরের জিনিসকে ইঙ্গিত করতে দ্যাট এবং দোজ ব্যবহার হয়। এখন হচ্ছে সিঙ্গুলারের জন্য এই দিস এবং দ্যাট,
একটু খেয়াল করেন সিঙ্গুলার রংটা আমি কীরকম দিছি দেখেন একটু, যে কালারটা দিছি এখন দিস আর দ্যাসে সেই কালার দিছি, অর্থাৎ সিঙ্গুলার হলো দিস এবং দ্যাট, সিঙ্গুলার বোঝাতে এই দুইটা ব্যবহার হবে, আর প্লুরালের জন্য দিস দোস এই দুইটা ব্যবহার হবে। একটু উদাহরণ দেখলে অবশ্যই পারবেন। আই লাইক দিস পেন, আমি এই কলমটি পছন্দ করি। একটু খেয়াল করেন এই দিসটা এখানে সিঙ্গুলারের জন্য ব্যবহার হয়েছে এবং কাছের জন্য ব্যবহার হয়েছে। আচ্ছা আমি এই কলমটি, এখানে দেখেন কলম কি দুইটা আছে নাকি একটি? অবশ্যই একটি কলমটি। তারপর এটা কি দূরে? দূরে হলে তো ওই হতো, এখানে আছে এই, তাহলে অবভিয়াসলি এটা কি সিঙ্গুলার এবং এটা কাছের, তাহলে দিস ব্যবহার হয়েছে। এরপরে চলে যাচ্ছি আই লাইক দিস ফ্যান, আমি এই কলমগুলি পছন্দ করি। এটা কিন্তু কি আছে কাছে, বাট সিঙ্গুলার না, এটা প্লুরাল। কলমগুলি বলছে না, তাহলে আমরা প্লুরালের জন্য কি বসি? কাছের জন্য প্লুরালের জন্য দিস, তাহলে আমরা দিস বসা দিছি। এরপর হলো আই লাইক দ্যাট ফ্যান, আমি ওই কলমটি পছন্দ করেছিলাম। ওই কলমটি, তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, বাট এটা কাছের না, ওই কলমটি দূরের বোঝাচ্ছে। তো দূরের বোঝালে, আচ্ছা দূরের বুঝাইছে, এগুলো হচ্ছে দূরের, দূরের বুঝাইছে কিন্তু সিঙ্গুলার, তাহলে অবভিয়াসলি এখানে দ্যাট হবে। আর এটা প্লুরাল হলে সেজন্য এখানে দোস, দেখেন আই লাইক দোজ পেন, আমি ওই কলমগুলি পছন্দ করেছিলাম, তাহলে দূরে বোঝাচ্ছে সেজন্য এখানে কি হয়েছে দোস, আর এটা কাছের জন্য আর প্লুরাল সেজন্য দ্যাট। একদম লাস্টে আমরা চলে আসলাম ইনডিফিনিট প্রনাউন, এটা সর্বশেষ। অনির্দিষ্ট কোনো ব্যক্তি, একটু খেয়াল করেন কি নির্দিষ্ট না, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডিফিনিট প্রনাউন ব্যবহৃত হয়। সাধারণত যে ইনডিফিনিট প্রনাউনগুলো দেখা যায় সেগুলো হলো বডি যুক্ত ইনডিফিনিট প্রনাউনগুলো হলো এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি। ওয়ান যুক্ত হলো সাম ওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, নান, নো ওয়ান। আইএনজি যুক্ত ইনডিফিনিট প্রনাউনগুলো হলো নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং। যেমন এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। একটু ভালোভাবে লক্ষ্য করুন, বলতেছে যে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে জীবনে সুখী হতে চাই। তাহলে প্রত্যেকে বলছে না, এখানে কি এভরিবডি, তাহলে এভরি বডির আগে আমরা কি বসবো? এভরি বসাবো। এখন দেখেন নান ক্যান বিলিভ ইউ, কেউ তোমাকে বিশ্বাস করতে পারে না, কেউ পারে না, তাহলে নান। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব না। দেখেন উপরের বাক্যগুলোতে আমি ভেঙে লিখছি এভরিবডি, নান, নাথিং শব্দগুলো ইনডিফিনিট প্রনাউন, কারণ এগুলো নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে জীবনে সুখ চাই, আমি তুমি আমরা না, সকলে, তাহলে অনির্দিষ্ট না, অবশ্যই অনির্দিষ্ট। এরপর নান ক্যান বিলিভ ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না, আমি না, তুমি না, কেউ, মানে যতগুলো আছে কেউ কি করে না, বিশ্বাস করে না, তাহলে অনির্দিষ্ট। নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু কি না অসম্ভব না। এখন দেখেন নাথিং শব্দগুলো ইনডিফিনিট প্রনাউন, কেননা এভরিবডি অর্থ অনির্দিষ্ট করে সবাই, এটা হচ্ছে সবাই, আর নান অর্থ অনির্দিষ্ট করে কেউ না, আর নাথিং অর্থ অনির্দিষ্ট করে কিছুই না, সেজন্য এটা তাহলে অনির্দিষ্টর জন্য কি বসবে? এগুলাই বসবে। সাধারণত এগুলোই দেখা যায়, এগুলো মুখস্থ হয়ে যাবে। এরপর অজানা কিছু কথা বলতেছি। ইনডিফিনিট প্রনাউনের পর অ্যাপোস্ট্রফস দিয়ে পজিটিভ করা হয়, যেমন ইজ ইট এনি বডিস ডকুমেন্ট। দেখেন এনি বডিস, এটা এখন ইনডিফিনিট, এটা হচ্ছে পজিটিভ ফর্ম হিসেবে বসছে, তাহলে এনিবডি পর আমরা অ্যাপোস্ট্রফিস দিয়ে একটা এস দিলে সেটা পজিটিভ ফর্ম হয়ে যাবে আপনিভাবে, জাস্ট একটা পজিটিভ দিবেন আর একটা এস দিবেন। সকল ইনডিফিনিট প্রনাউন প্লাস বার অফ সিঙ্গুলার প্লাস হিজ বা হার প্রনাউন, দেখেন সকল ইনডিফিনিট প্রনাউন প্লাস বার অফটা কি হবে? সিঙ্গুলার হবে, এবং এরপর কি হবে? হিজ বা হার হবে। তবে নাথিং বা সামথিং, শুধু নাথিং এবং সামথিং, এরপরে বারোটা অবশ্যই সিঙ্গুলার হবে, এটার মতো সেম এটার মতো, বাট এখানে হিজ বা হার হবে না, এখানে ইটস হবে। একটু উদাহরণ দেখেন, এভরিবডি ইজ ট্রাই টু গেট হিজ হার ডিমান্ড প্রপারলি, প্রত্যেকে কঠোর ভাবে কি করে চেষ্টা করে গেট পাওয়ার জন্য
হিজ হার তার ডিমান্ড, তার চাওয়া প্রপারলি পরিপূর্ণভাবে, প্রত্যেকে তার চাওয়াটা পরিপূর্ণভাবে পেতে কি করে, চেষ্টা করে। একটু খেয়াল করেন, এভরিবডিটা কি আমি বললাম, সকলে ইনডিফিনিট প্রনাউনের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে, এই ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। এরপরে বলছিলাম হিজ এবং হার হবে, তাও বসে, বাট এটাতে দেখেন নাথিং ইজ পসিবল, ইজটা সিঙ্গুলার বসে গেছে। এরপরেরটাও আমরা বললাম নাথিং সামথিং, এরপর ভার্বটা সিঙ্গুলার হবে, তা ঠিক আছে সিঙ্গুলার হয়েছে, কিন্তু এখানে হিজ বা হার না বসে অবভিয়াসলি এখানে কি বসবে, এখানে আছে দেখছেন ইটস বসবে। কেননা আমরা বললাম নাথিং সামথিং এই দুইটা জায়গায় ভার্বটা সিঙ্গুলার হবে, বাট এখানে হিজ হারের জায়গায় আমরা ইটস বসাবো, ইটস ওয়ান ভ্যালু। তাহলে আজকে আমরা প্রনাউনের ক্লাস শেষ করে দিলাম। যারা প্রনাউনের ক্লাস দেখে একটু হলেও বিন্দু পরিমাণ হলেও উপকৃত হয়ে থাকলে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন, এবং এর পরবর্তী ক্লাস অ্যাডজেক্টিভ নিয়ে ক্লাস তৈরি করব, এটার জন্য প্রস্তুত থাকেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এনএসএস 24 এর পক্ষ থেকে আবারও জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।